রমজানের মাঝামাঝি এসে নিত্যপণ্যের বাজারে বেশ কিছু পণ্যের দাম কমায় স্বস্তি মিলছে ভোক্তাদের মাঝে। অন্যদিকে ঈদের প্রস্তুতি শুরু হয়েছে কেনাকাটা এবং ঘরমুখ ঈদ যাত্রার প্রস্তুতিও। আর সে কারণেই ঈদের আগাম ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে, বাসের ক্ষেত্রে অনেকে প্রস্তুতি নিচ্ছেন। এই সব কিছু নিয়ে আজকের বৌনি আয়োজন, সাথে থাকছে শেয়ার বাজার বন্দর ও হাটের খবর। আপনাদের সাথে পুরো আয়োজনে থাকবো আমি তানজিম শাফিন। আমরা বলছিলাম যে ঈদে বাড়ি ফেরার গল্প। ট্রেন ছাড়ার আগে 25% স্ট্যান্ডিং টিকিট দেবে রেলওয়ে, তবে এর বাইরে পুরোটাই অনলাইনে আগাম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। আমরা ঈদের আগাম ট্রেনের টিকিট বিক্রির কিছু তথ্য দেখে নিতে চাই। ট্রেনের শতভাগ টিকিট দেয়া হচ্ছে অনলাইনে। সকাল 8টায় পশ্চিমাঞ্চল, দুপুর 2টায় পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দেয়া হচ্ছে। মার্চ 27 থেকে ঈদের আগের দিন পর্যন্ত আন্তনগরের সাপ্তাহিক বন্ধ বাতিল করা হয়েছে, অর্থাৎ সপ্তাহের 7 দিনই ট্রেন চলবে। নির্ধারিত আসনের বাইরে আরও 25% স্ট্যান্ডিং টিকিট দেবে রেলওয়ে। 20 মার্চ পর্যন্ত দেয়া হবে ট্রেনের আগাম টিকিট। ফিরতি যাত্রার টিকিট মিলবে 24 থেকে 30 মার্চ পর্যন্ত। এদের আগ পর্যন্ত বাস কাউন্টার এবং অনলাইনে আগাম টিকিট কিনতে পারবেন যাত্রীরা। বাড়তি ভাড়া আদায়ের রোধে সরকারি পর্যবেক্ষণ দল অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। যাত্রা নির্বিঘ্নে প্রতিটি টার্মিনালের সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লঞ্চে অতিরিক্ত ভাড়া যাত্রী বহন করলে রুট পারমিট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। নৌপথে নিরাপত্তা জোরদার। ঈদের আগে পরে 20 দিন বন্ধ থাকবে বাল্কহেড চলাচল। মহাসড়কে শর্ত সাপেক্ষ মোটরসাইকেল চলবে, ধীর গতির যানবাহন চলবে না। ঈদকে সামনে রেখে শুরু হয়েছে আগাম টিকিট বিক্রি। বাড়ি ফেরার আরও খবর জানাতে রাজধানীর গাবতলী বাস স্ট্যান্ডে আছেন সহকর্মী মশিউর অনিক, যুক্ত হব তার সাথে। অনেক জানাবে যে বাস টার্মিনালে স্বাভাবিক সময়ের চেয়ে নিশ্চয়ই ভিড় বেড়েছে ঈদের আগাম টিকিট পর্যন্ত স্টেশনগুলোতে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। তবে বলা যাচ্ছে যে এই সময়টাতে পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করলে যারা 2 থেকে 4 দিনের মধ্যে বাড়িতে ফিরবেন, বিশেষ করে একটু জানিয়ে রাখতে চাই 14 তারিখ থেকে কিন্তু অগ্রিম টিকিট বিক্রি করা শুরু করেছে বিভিন্ন বাস কাউন্টারগুলো, এবং তারা বলছেন যে 4 থেকে 5 দিন পরেই যারা আসলে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আছেন, যারা বাড়ি ফিরবেন, কিংবা যাদের ছুটি হয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, তারা বাড়ি ফিরবেন। কিন্তু যারা কর্মজীবী মানুষরা আছেন তাদের ফিরতে বেশ কিছুটা দেরি হবে বলেই আসলে এখানে যারা কাউন্টার আছে তারা বলছেন। কারণ অগ্রিম টিকিট বিক্রির ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে ঈদের 3 থেকে 4 দিন আগেই কিন্তু টিকিট যে বিক্রি করা সেটা হার কিন্তু বেশি। পরিবার নিয়ে যারা ফিরবেন তারা আগেই পরিবারগুলোকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে এই মুহূর্তে যেখানে উপস্থিত যারা আছেন, যারা যাচ্ছেন বিশেষ করে বরিশাল, খুলনা, উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চলে, এদের বেশিরভাগই মূলত যাচ্ছেন পরিবারদেরকে পাঠিয়ে দেওয়ার জন্য আসছেন এখানে, এবং পরিবারের সদস্যদেরকে পাঠিয়ে দিচ্ছেন। ছোট ছোট সদস্য যারা আছেন তাদের দেখতে পাচ্ছি হাত ভর্তি অনেকগুলো ব্যাগ আছে। তারা আসলে খুব আনন্দমুখর পরিবেশে এখান থেকে যাচ্ছেন। তবে খুব একটা ভিড় এবার দেখতে পাওয়া যাবে না বলেও আসলে এখানে যারা কাউন্টারের দায়িত্বে আছেন তারা বলছেন, কারণ অনলাইনে কিন্তু এবার টিকিটগুলো বিক্রি হচ্ছে। শাফিন, আমি একটু জানিয়ে রাখতে চাই, অনলাইনে টিকিট বিক্রির যে কার্যক্রম সেটা কিন্তু গত বছরই আমরা দেখেছি, এই বছরও তার ব্যতিক্রম কিছু নয়। বিশেষ করে বাস স্টেশনগুলো কিংবা ট্রেন স্টেশনগুলো, এছাড়াও লঞ্চ টার্মিনাল, প্রত্যেকটা জায়গায় কিন্তু অনলাইনে বিক্রি হচ্ছে। এবার যদিও ঘোষণা এসেছে শুক্রবার থেকেই যে আন্তনগর যে সমস্ত ট্রেনগুলো সম্পূর্ণ শতভাগ অনলাইনে টিকিট বিক্রি করা হচ্ছে, এবং 25% কিন্তু স্ট্যান্ড বাই টিকিটগুলো কিন্তু আছে। তো এই যে টিকিটগুলো বিক্রি করা হচ্ছে অনলাইনের মাধ্যমে, এতে করে কিন্তু যাত্রী ভোগান্তি বা যেটা আমরা সবসময় দেখি যে ট্রেন স্টেশনগুলোতে উপচে পড়া ভিড়, সেটা কিছুটা কমবে টিকিট প্রত্যাশীদের, এমনটাই কিন্তু বলছেন যারা ট্রেন সংশ্লিষ্ট, রেল সংশ্লিষ্ট কর্মকর্তারা আছেন। পাশাপাশি লঞ্চের টিকিটগুলো কিন্তু অনলাইনে দেওয়ার কারণে সেখানেও কিন্তু বেশ কিছুটা ভোগান্তি কম হচ্ছে। তো শাফিন, স্টেশন থেকে, টার্মিনাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ। অনেক আপনাকে ধন্যবাদ সহকর্মী মশিউর অনেক, যুক্ত হয়েছিলেন রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে, জানাচ্ছিলেন ঈদ যাত্রার খবর। এদিকে ঈদের আগেই বেশ কিছু নিত্যপণ্যের দাম কমায় স্বস্তি ফিরেছে। গত ঈদ বাজারের তুলনায় অধিকাংশ পণ্যের দাম কম।
তবে চাহিদা বাড়ায় মাছ মাংসের দাম কিছুটা বাড়তি। আমরা একটু তুলনা করে দেখতে পারি গত বছর এই সময়ে, অর্থাৎ এই সময় গত বছরও রমজান শুরু হয়েছিল, আর এক মাস আগের মূল্য বর্তমান মূল্য আমরা যদি দেখি তুলনা করে, গরুর দুধ যেটি এক বছর আগে 800 থেকে 820 টাকা ছিল প্রতি কেজি, এখন 740 থেকে 830 টাকা। এক মাস আগেও একই দামে পাওয়া যাচ্ছিল। ফার্মের ডিমের দাম কমেছে অনেকটা, যেটি এক বছর আগে 40 থেকে 45 টাকা হালি ছিল, এখন 38 থেকে 45 টাকা হালি। ফার্মের ডিমের দাম আরও কমতে পারে বলে বাজার থেকে আভাস পাওয়া যাচ্ছে। রুই মাছ গত এক মাস আগে 300 থেকে 450 টাকা দাম ছিল, এখনও 280 থেকে 450 টাকা প্রতি কেজি। ইলিশের ক্ষেত্রে ছোট আকৃতির ইলিশের দাম আমরা দেখছি, তুলনামূলক চিত্র আমরা দেখছি। গরুর মাংস একই রকম বা অপরিবর্তিত থেকেছে, যদিও গত বছরের তুলনায় যদি এই সময়ে দেখি একটু বেড়েছে। ব্রয়লার মুরগির দামের ক্ষেত্রে আমরা দেখছি গত বছরের তুলনায় দাম কমেছে কিছুটা। একটা বিরতি নেব, বৌনিতে ফিরবো একটু পরে, সাথে থাকুন। ফিল্ম বিরতির পর দেখছেন বৌনি। পুঁজিবাজারের খবর জানতে সরাসরি চোখ রাখবো দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে। আজকের লেনদেনের তথ্য দেখে নেব। এখনো পর্যন্ত লেনদেন হয়েছে 401 কোটি 95 লাখ বা প্রায় 402 কোটি টাকার মতো। এর মধ্যে দর বেড়েছে 151টি প্রতিষ্ঠানের শেয়ারের, দর কমেছে 186টি প্রতিষ্ঠানের শেয়ারের, দর অপরিবর্তিত আছে 60টি প্রতিষ্ঠানের শেয়ারের। সার্বিক সূচক ডিএসইএক্স কমেছে 3.84 পয়েন্ট, দাঁড়িয়েছে 5221.77 পয়েন্টে। এছাড়া সরিয়া সূচক কমেছে 1.93 পয়েন্ট, দাঁড়িয়েছে 1163.34 পয়েন্টে। ভালো ভিত্তির প্রতিষ্ঠানগুলোর সূচকও পিছিয়ে পড়ছে, 6.53 পয়েন্ট কমে 1895.02 পয়েন্টে দাঁড়িয়েছে DS30 সূচকটি। আমরা যদি লেনদেনের চিত্র দেখি, সকাল 10টায় লেনদেন ইতিবাচকভাবে শুরু হয়েছিল বা ঊর্ধ্বমুখী ধারায় ছিল। এরপরে 1 ঘন্টার ব্যবধানে আমরা দেখেছি যে লেনদেনে ভালো ধরনের উত্থান পতন দেখা যায়। বেলা 12টা পর্যন্ত ইতিবাচক প্রবণতা ধরে রাখতে পারলেও তারপর থেকে লাগাতার সূচক পড়তি। চলতি সপ্তাহে বেশ কিছু প্রতিষ্ঠানের পর্ষদ সভা রয়েছে, সেগুলো দেখে নেব তাদের তথ্য। পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ড 16 মার্চ, উত্তরা ব্যাংক পিএলসি 18 মার্চ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসি 19 মার্চ, ইস্টার্ন ব্যাংক পিএলসি 20 মার্চ। অর্থাৎ আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোর পর্ষদ সভা রয়েছে চলতি সপ্তাহে। আরেকটা বিরতি নিয়ে ফিরবো, বৌনিতে সাথেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত, দেখছেন বৌনি। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি কমলেও চলতি অর্থবছরের প্রথম 8 মাসে বেড়েছে রাজস্ব আয়। এছাড়া একই সময়ে এই বন্দর দিয়ে ভারতে রপ্তানি হয়েছে 2,14,000 টন দেশীয় পণ্য। এ নিয়ে আরও জানাতে ভোমরা স্থলবন্দর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আহসান রাজীব। রাজীব, জানাবেন যে এই 8 মাসের মধ্যে কত টাকা রাজস্ব আয় বেড়েছে? যেহেতু আমদানি কমেছে, নিশ্চয়ই রপ্তানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে, সেই চিত্রটি কেমন? সাতক্ষীরা যে ভোমরা স্থল বন্দর রয়েছে, এই ভোমরা বন্দরের বিপরীতে রয়েছে ভারতের ঘোজাডাঙ্গা বন্দর। এই ঘোজাডাঙ্গা বন্দর এবং ভারতের ভোমরা স্থল বন্দরে অন্যান্য সময় যে রাজনৈতিক অস্থিরতা ছিল, সেই রাজনৈতিক অস্থিরতার মধ্যেও কিন্তু এই বন্দরটিতে কিন্তু আমদানি রপ্তানি পরিস্থিতি স্বাভাবিক ছিল, যে কারণে মূলত এই বন্দর দিয়ে আমদানি
কিছুটা কমলেও রপ্তানি কিন্তু বেড়েছে। একই সাথে এই বন্দর দিয়ে কিন্তু বন্দরের ব্যবহারকারী ব্যবসায়ী রয়েছেন, তারা কিন্তু এই বন্দরটি এখন ব্যবহার বাড়িয়েছেন। তো বন্দরে আমরা লক্ষ্য করছি গত কয়েক মাসে কিন্তু এখানে চালের আমদানি বেড়েছে, একই সাথে পাথর সহ বিভিন্ন পণ্যের আমদানি কিন্তু এই বন্দরে বেড়েছে। বন্দর থেকে মূলত এখানে পেঁয়াজের আমদানি সবচেয়ে বেশি হয়, সেটি কিন্তু এখনো আমদানি অব্যাহত রয়েছে। চলতি অর্থ বছরে এখানে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল কাস্টমস তরফ থেকে, যেটি জানানো হয়েছে 946 কোটি টাকা, 46 কোটি 23 লাখ টাকা। সেটির বিপরীতে গেল 8 মাসে এখানে রাজস্ব আদায় হয়েছে 751 কোটি 66 লাখ টাকা, যা গত 8 মাসের যে লক্ষ্যমাত্রা ছিল সেই 8 মাসের লক্ষ্যমাত্রায় 162 কোটি 24 লাখ টাকা বেশি আদায় হয়েছে বলে কাস্টমস বিভাগ জানিয়েছে। এছাড়া এখানে পণ্য রপ্তানি করেও কিন্তু বিপুল অঙ্কের টাকা রাজস্ব আদায় হয়েছে। সেখান থেকে প্রায় আমাদের বাংলাদেশি পণ্য যেটি ভারতে গিয়েছে সেটি 2,13,699 মেট্রিক টন দেশীয় পণ্য ভারতে রপ্তানি হয়েছে, যা থেকে 2,465 কোটি টাকা দেশীয় মুদ্রা অর্জিত হয়েছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। এখানকার ব্যবসায়ীরা বলছেন সম্প্রতি এখানে সকল ধরনের পণ্য আমদানির কিন্তু অনুমতি দেওয়া হয়েছে, এবং এই সকল ধরনের পণ্য আমদানি দেওয়ার অনুমতি দেওয়ার কারণেই কিন্তু এই বন্দরে দিন দিন বিভিন্ন পণ্যের আমদানি বাড়ছে। তবে এখানে পার্শ্ববর্তী যে বেনাপোল বন্দর রয়েছে সেই বেনাপোল বন্দরের তুলনায় ভোমরা বন্দরে শুল্ক ছাড় সহ বেশ কিছু জটিলতা রয়েছে। এক্ষেত্রে কিছুটা বৈষম্য করা হচ্ছে বলে ব্যবসায়ীরা বলছেন, যে কারণে এই বন্দর দিয়ে ওই বেনাপোল বন্দরের তুলনায় পণ্য কিছুটা কম আমদানি হচ্ছে। এছাড়া এখানে পার্কিং ইয়ার্ড এবং বন্দরের যে উন্নয়ন কার্যক্রম হওয়ার কথা ছিল সেটি এখনো শেষ হয়নি। সেটি শেষ হলে কিন্তু এখানে বন্দরের সক্ষমতা বাড়বে, এবং সক্ষমতা বাড়লে এই বন্দর দিয়ে আমদানি পরিমাণ আরো বাড়বে এমনটি বলছেন ব্যবসায়ীরা। যদিও এখানকার কাস্টমস বিভাগ বলছে এখানে তাদের পূর্ণাঙ্গ কাস্টমস হাউস এখনো চালু হয়নি, সেটি চালু করতে কিছুটা সময় লাগছে, এবং সেই কাস্টম হাউসটি যখন চালু হবে তখন কিন্তু সকল পণ্য আমদানির অনুমতিটি যখন দেওয়া হয়েছে সেটি কিন্তু কার্যক্রম একই হাতে বাড়বে। একসাথে বন্দরের যে সার্বিক গতি সেটি বাড়বে বলে আমাদেরকে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। তো এই ছিল আমার কাছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে আমদানি রপ্তানি পরিস্থিতির সবশেষ তথ্য। শাফিন। রাজীব, আপনাকে ধন্যবাদ। সহকর্মী হাসান রাজীব যুক্ত হয়েছিলেন সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে, জানাচ্ছিলেন বন্দরের আমদানি রপ্তানি ও রাজস্ব আদায়ের বিস্তারিত। ঈদের আগে হিলি স্থলবন্দর দিয়ে বিভিন্ন পণ্যের আমদানি বেড়েছে, এতে বেড়েছে বন্দরের শ্রমিকদের আয়। এ নিয়ে আরও জানাতে হিলি স্থলবন্দর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, জানাবেন বন্দরে কোন কোন পণ্যের আমদানি বেড়েছে, এর প্রভাব বাজারে এবং যারা বিভিন্ন ক্ষেত্রে কাজ করেন তাদের মধ্যে কেমন? শাফিন, ঈদ উল ফিতরে বেশ কিছু মশলা পণ্য এবং কিশমিশ, বাদাম, নারকেল এই পণ্যগুলোর আমদানি কিন্তু অনেকটা বেড়েছে, কারণ এই পণ্যগুলোর চাহিদা থাকে বাজারে। সেই চাহিদার কথা মাথায় রেখে বন্দরে যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু আমদানি করছেন বিপুল পরিমাণ, এবং সেই আমদানির ফলে বাজারে আমরা যেটি দেখেছি যে মশলা পণ্যের বেশ কিছু দাম কমেছে। বিশেষ করে এলাচ যে মশলাটি রয়েছে সেটি কদিন আগেও 5,600 টাকা কেজি দরে বিক্রি হলে সেটি বর্তমানে কেজিতে 200 টাকা কমে বিক্রি হচ্ছে 5,400 টাকা কেজি দরে। এছাড়া জিরা যেটি রয়েছে, জিরা প্রতি কেজি কয়েকদিন আগেও বিক্রি হয়েছিল 590 টাকা কেজি দরে, সেটি বর্তমানে বিক্রি হচ্ছে কেজিতে 20 টাকা কমে 574 টাকা কেজি দরে। তবে ব্যতিক্রম আমরা দেখছি কিশমিশের ক্ষেত্রে, কারণ কিশমিশের আমদানিটা খুবই সামান্য হচ্ছে, যার কারণে কিশমিশের আমদানির বিপরীতে দাম কমার বিপরীতে দামটি বৃদ্ধি পেয়েছে। আমরা দেখেছি যে দাম যেখানে 600 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল কিশমিশ, সেটি বর্তমানে 680 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এটি খুচরা পর্যায়ে, এবং 660 টাকা কেজি দরে বন্দরে পাইকারিতে বিক্রি হচ্ছে। অর্থাৎ বলা চলে যে কেজিতে প্রায় 60 থেকে 80 টাকা কিশমিশের দাম বেড়েছে। এছাড়া নারকেল রয়েছে, নারকেল আজ থেকে আমদানি শুরু হলো, সেটি কিন্তু বাজারজাত কিছুক্ষণের মধ্যে করা হবে, এবং তখন দামটি নির্ধারণ করা হবে আসলে কি দামে বিক্রি হচ্ছে। এবং অন্যান্য যে মশলাগুলো রয়েছে, বিশেষ করে আদা রয়েছে এবং বাদাম রয়েছে, সেই পণ্যগুলো আমদানি হচ্ছে। যে আমদানি বেশি হবার কারণে আগে যেখানে 60 থেকে 77 ট্রাক ভারত থেকে পণ্য আমদানি হতো, সেই পরিমাণ কিন্তু দাঁড়িয়েছে প্রায় 100 থেকে 125 ট্রাক পর্যন্ত। এই আমদানি বেশি হবার কারণে বন্দরে যারা শ্রমিক রয়েছেন তাদের কিন্তু আয় কিছুটা বেড়েছে। তারা বলছেন যে বিগত সময়গুলোতে যেখানে 200 থেকে 300 টাকা তারা মজুরি পেতেন প্রতিদিন, সেখানে এখন 500 থেকে 550 টাকা পর্যন্ত মজুরি তারা পাচ্ছেন। এতে করে ঈদের যে কেনাকাটা সেখানে একটা তাদের স্বাচ্ছন্দ্য বোধ হবে বলে তারা কিন্তু বলছেন। তো সব মিলে বলা চলে কিন্তু এই বন্দর দিয়ে যে মশলা পণ্যের আমদানি গুলো রয়েছে সেগুলো বিশেষ করে বেশি আমদানি হচ্ছে, এবং অন্যান্য যে পণ্যগুলো রয়েছে সে সাথে চাল যেটি রয়েছে, চাল কিন্তু অনেক আমদানি হচ্ছে। কারণ বিশেষ করে যে ঈদ উল ফিতরে যে চালটি ভারতীয় আমদানি কিন্তু বাসমতি চাল আছে, সেটির কিন্তু একটা চাহিদা রয়েছে, সেই চালটিও কিন্তু আমদানি হচ্ছে, এবং বাজারে কিন্তু দামেও একটা প্রভাব পড়েছে। সব মিলিয়ে দেখা যাচ্ছে যে ঈদ উল ফিতর কেন্দ্রিক যে পণ্যগুলো রয়েছে,
লাগে ঈদ কেন্দ্রিক সেই পণ্যগুলো আমদানি হচ্ছে এবং বাজারজাত করছেন ব্যবসায়ীরা, দামও কিন্তু অনেকটাই নাগালে রয়েছে। তো সব মিলে শাফিন, হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানি যে কার্যক্রম, এই ছিল আমার কাছে সর্বশেষ। সোহেল, আপনাকে ধন্যবাদ। সহকর্মী সোহেল রানা যুক্ত হয়েছিলেন হিলি স্থলবন্দর থেকে, জানাচ্ছিলেন হিলি স্থলবন্দরে পণ্য আমদানি বাড়ায় সেখানকার শ্রমজীবীরা সহ পারিপার্শ্বিক ব্যস্ততা বেড়েছে। এদিকে নৌপথে বাণিজ্য বাড়াতে আশুগঞ্জ নৌবন্দরে চলছে আধুনিক কার্গো টার্মিনালের নির্মাণ কাজ। এতে বন্দরের সক্ষমতা যেমন বাড়বে, তেমনি সরকার বিপুল রাজস্ব পাবে। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন আজিজুল সঞ্চয়। আন্তর্জাতিক নৌবন্দর হলেও অবকাঠামোগত দিক থেকে এখনো পিছিয়ে এই আশুগঞ্জ নৌবন্দর। এখানে জেটি স্বল্পতার কারণে জাহাজ এবং বাল্কহেড থেকে পণ্য লোড আনলোডে স্বাভাবিকের চেয়ে সময় লাগে বেশি। এতে করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন ব্যবসায়ীরা। এছাড়া বন্দরটিতে নেই ট্রাকইয়ার্ড এবং ওয়্যারহাউস সুবিধা। এ অবস্থায় বিশ্বব্যাংকের অর্থায়নে ২১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে আধুনিক কার্গো টার্মিনাল এবং এই টার্মিনালে প্রতি বছর অন্তত ১৫ লক্ষ টন পণ্য ওঠানামা করবে বলে এখানকার যারা সংশ্লিষ্ট আছেন তাদের কাছ থেকে আমরা তথ্য পেয়েছি। এবং এই টার্মিনালের অধীনে রয়েছে নতুন ৩টি জেটি, ২টি কাভার্ড স্টোরেজ, ২টি ওপেন স্টোরেজ, সাব স্টেশন এবং অন্যান্য কিছু অবকাঠামো। এবং এই প্রকল্পটি চলতি বছরের আগস্টে শেষ হওয়ার কথা থাকলেও কিছুটা জটিলতার কারণে এটি ডিসেম্বর নাগাদ শেষ হতে পারে বলে এখানকার প্রকল্প সংশ্লিষ্টরা আমাদেরকে জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম এই প্রকল্পের পরিচালক আইয়ুব আলীর সঙ্গে। তিনি জানিয়েছেন যে তারা অগ্রাধিকার ভিত্তিতে এই প্রকল্পের কাজটি দ্রুত গতিতে শেষ করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে কিছুটা জটিলতার কারণে কাজটি কিছুটা বিলম্বিত হয়েছিল মাঝখানে। তবে এখন তারা যেটি বলছেন যে তারা চেষ্টা করছেন চলতি বছরের ডিসেম্বর নাগাদ এই কাজটি যেন শেষ করা যায়। এবং এই কাজটি শেষ হয়ে গেলে পরে পূর্বাঞ্চলের সাথে কিন্তু নৌপথে বাণিজ্য অনেক বেশি সম্প্রসারিত হবে এবং সরকারও এই বন্দর থেকে বিপুল অঙ্কের রাজস্ব পাবে। আমরা এই নৌবন্দরের যারা আসলে ব্যবহারকারী আছেন, বিশেষ করে এই নৌবন্দরের যারা ব্যবসায়ী আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে আসলে আন্তর্জাতিকভাবেই কিন্তু এই বন্দরের একটি গুরুত্ব রয়েছে, যেহেতু ইতিপূর্বে এটিকে পোর্ট অফ কল ঘোষণা করেছে সরকার। এবং তারা বলছেন যে এই আধুনিকায়ন কাজটি যদি দ্রুত শেষ করা যায় সেক্ষেত্রে এখানকার ব্যবসা বাণিজ্য যেমন গতি পাবে, তেমনি সরকার এখান থেকে বিপুল অঙ্কের রাজস্ব পাবে। তো আমার কাছে এই ছিল আশুগঞ্জ নৌবন্দর থেকে এখানকার যে আধুনিক কার্গো টার্মিনাল নির্মাণ সংক্রান্ত সবশেষ তথ্য। এই ছিল সপ্তাহের বৌনি আয়োজনে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।